মানুষের দরজা যেয়ে ঘুমাইছিল, ও আমাকে বলে যে তুই তো অনেক কষ্ট করতেছিস, এখন তুই হচ্ছে একটা লাইভ একটা অপসে জাইভ কর, তোর তো মেকআপ ফেস ভারত। বিগ হাজবেন্ড বসে থাকতেন, আমার বাচ্চা নেই, আমি লাইভ করতাম। হাজবেন্ড পাশে বসে থাকতেন, আপনি হাজবেন্ডকে দেখাইতেন না, শুধু আপনি আপনাকে দেখাতেন। আর করে তখন অবলোকটা জানতে চাই আমার হাজবেন্ড আছে কিন্তু আমার সাথে নাই, আমার হাজবেন্ডের সঙ্গে আমার অ্যাপে আমি তখন ভয়ঙ্কর চিন্তা করা যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, শুভকামনা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত সন্ধ্যাকালীন জীবনের গল্পের এপিসোড, আমার গল্প অনুষ্ঠান। আপনিও আপনার গল্প বলতে পারেন আমাদের কাছে। যদি আপনি আপনার জীবন গল্প বলার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আমাদের হোয়াটসঅ্যাপ 01650281508, অথবা মেল করুন newcreativezone@gmail.com এই ঠিকানায়। আমরা চাইলে ওখান থেকে ঢুকে নেবেন। সো লাইফ আজকে কী রয়েছে একটু পরিচিত হই। আপনার জন্ম জেলা? নওগাঁ। নওগাঁতে? বলেন কি গল্প শুনি। আমার বয়স যখন 1 বছর, আমার ভাইয়ের বয়স 5 বছর। জি। আমার আম্মু আমাকে নিয়ে আমার ভাইকে রেখে আমার বাবার আপন ফুফাতো ভাইয়ের সঙ্গে চলে আসে। মানে চলে আসা বলতে কি ওর সাথে সম্পর্ক ছিল? হ্যাঁ, উনি মানে গ্রামের ভাষায় বলে পলাই গেছে, এরকম একটা কথা আর কি, বিয়ে করছে আর কি। তো পলায় এসে উনি যেহেতু ছোট ছিলাম আমাকে ঢাকায় নিয়ে আসেন। তো ঢাকায় এসে আমার আম্মু গার্মেন্টসে চাকরি করেন, আমার যে চাচা উনিও গার্মেন্টসে চাকরি করেন। তো আমাকে রেখে যেতেন বা সে একা আমি একা থাকতাম। তো থাকতে থাকতে যখন আমার বয়স 2.5 বছর, আমার একটু মনে পড়ে আর কি হাফচাপ। আমার বাবার হচ্ছে 4 ভাই 4 বোন। তো আমার আর একটা চাটা একটু বোকাটে টাইপের আর কি। আমার বংশের ভিতরে আমার কোনো বোন নাই আর কি, বাবার আদনের মেয়ে আমি। তো আমার বাবা আমার জন্য অনেক ভেঙে গেছে, মানে কথা অসুস্থ হয়ে গেছে আমাকে আনার পরে। তো একটা মাঠের ভিতরে আমার আম্মুর পেটে ছুঁড়ে ধরছিল সন্ধ্যাবেলা। বাবা না চাচা? আমার চাচা তো ভাই, যে দিয়ে দেয় নয়তো হচ্ছে তোকে মেরে ফেলবো। তা আমি প্রচুর ভয়ে কান্না করতেছিলাম, ওই মাঠে আমি দাঁড়ায় আছে আমার চাচার সঙ্গে। আমার এমন রুমে যেয়ে আমার কাপড় চোপড় এনে আমার চাচার সঙ্গে আমাকে দিয়ে দেন। আচ্ছা, এগুলো আপনি কার কাছ থেকে শুনেছেন? এই তো আমার মনে আছে। তারপরে আমার চাচা যখন আমাকে নিয়ে যান দেশে, তখন বাবুর আমার দাদুর কথা বলে আমার মানে কান্না চলে আসে অটলে। চিকলি আমার বড় মা আর কি, আমার বড় চাচু। তো ওনার হচ্ছে বাচ্চা কাচ্চা হয়, মারা যায়। তো উনি আমাকে পালেন 5 বছর পর্যন্ত, তারপর ওনার বেবি কনসেপ্ট করে। তো 5 বছর বয়সে আমি আমার নানুর বাড়িতে, আমার নানু অসুস্থ। তো আমার মামা বললেন যে দাও, তাহলে আমার আম্মু অসুস্থ, ওখানে থাকতে পারবে, অন্তত ভালো খাইতে পারবে। আমার 2বার আমার আব্বু গিয়েছে আমার দাদাকে বলে। কেবল আমি একসঙ্গে 3টি স্কুলে পড়াশোনা করছি, যখন যেখানে থাকতাম পড়তাম। তারপর কখন আমাদের বাড়িতে থাকতাম, আমার নানুর বাড়ি, আমাদের বাড়ি থেকে 10 টাকা ভাড়া লাগে, মানে ভ্যান ভাড়া নিতে। কখন নানুর বাড়িতে থাকতাম। আমি 6 বছর বয়সে আমার বাবাকে আমি রান্না করে খাওয়াইছি। আমার বাবা তখনও বিয়ে করে নাই। আমার কথা ভেবেছে আম্মাকে কে কষ্ট দিবে। বাবা কি করতেন আপনার? আমার বাবা হচ্ছে ওই সময়টাতে কাঁচা সবজির ব্যবসা করতেন আর কি, আর নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতেন এরকম। আমার ভাই তখন ছিল, আমার ভাইয়ের রান্না করতাম আমি। আমার ভাইকে স্কুলে ভর্তি করে দেয়, মাদ্রাসায় ভর্তি করে দেয়। ও একটু পড়াশোনা করতে চাইতো না। পরে আমার আরেকটা মামা চট্টগ্রাম থাকেন, তো ওই মামার কাছে পাঠিয়ে দেয় আমার ভাইকে। দেওয়ার পর আমি একা হয়ে যাই। আমার বাবা অনেক রাত্রে আসেন, 12টা 1টা এরকম টাইমে আসেন। বাচ্চা একটা মেয়ে, বাড়ি একা থাকে গ্রামে। তখন আমার দাদির বাড়িতে একটু ঘুমাইতে যাইতাম। ঘুমাই যদি তো না বলতো তোদের বাড়ি যেই ঘুমা। বড় আম্মার বাড়িতে যেতে, বাবা বলতো ছুটি ঘর, এখানে ঢুকবে না। কি ঘর? ছুটি ঘর। তখন আমার বড় আম্মার ভাবু হয়েছে সবে। ও আচ্ছা। মানুষের দরজা যায় ঘুমাইছি, ও তো কষ্ট করেছি। আমার দাদি কিন্তু চাইলে আমাকে আদর যত্ন করে বড় করতে পারতো, সেটা করেনি। আমি হচ্ছে লাড়কি আছে না গ্রাম অঞ্চলে, আমি রান্না করবো, লড়কি শেষ হয়ে যেত। যদি আমার দাদি ওখান থেকে একটা আমাদের দেশে লড়া বলে, ও যে ধান পেটে দেয়, একটু নিয়ে আসা তো জ্বালাইসাম আমাকে মারতো, প্রচুর অত্যাচার করতো, মানে সৎ মায়ের মতো ব্যবহার করতো আমার দাদি। তো আমি স্কুলে যাইতাম, স্কুল থেকে এসে রান্না করতাম এইভাবে। আপু আসতো, তখন অনেক রাত্রে আসতে হবে, সকালবেলা চলে যেত। তা আমি এভাবে পড়াশোনা করি, এইভাবে চলে লাবাড়ি। কখনো কখনো আমাদের বাড়ি এইভাবে যখন আমি CC11-এ পড়ি, আমার মায়ের ভিতরে মাঝে মাঝে গল দিতেন আমাদের, মানে যার মাধ্যমে আমার মায়ের সম্পর্কটা হয় তাকে গল দিতেন। তখন তো বাটন ফুল ছিল, নিয়ে আসলাম। আমার ম্যাক দিও ফোন দিয়ে বলতেছে, তখন ছোট বোন হয়েছে, এ গড় একটা রাখাল মানুষ না, তুই চলে আয়। আমার না স্যার বিশেষ করে মানে খুব ইচ্ছে করতো মাকে দেখবো, মা এখন কেমন হয়েছে, মানে আমি তো আফসোসটা করে আছি আবার মায়ের চেহারা, খুবই মন চায়। তো মায়ের আদর, মানে দাদির অত্যাচারে বেশি কষ্ট লাগতো। আমাদের গ্রামে সবাই আমাকে মানে আদর করে নিয়ে খাওয়াই দিত, যে যখন ভালো মন্দ রান্নি খাওয়াইতো, কিন্তু আমার দাদি। তারপর বলেন আপনি। আমার ওই বোনকে, মানে চাষ বোট হয়, আমার ওই বোনকে বলতেছে কে নিয়ে আয়,
আয় আমার ওই বোনের সঙ্গে চলে আসি। আয় আমার আব্বু আমার কান্না করছে, যাস না। আমি আব্বুর কথা না শুনে স্কুল করে চলে আসছি। কোন ক্লাসে পড়তেন? 7-এ পড়তাম, ঢাকায় চলে আসছি। আপনি যখন আসছেন তখন কি আপনার বাবা ম্যারিড, বিয়ে করছে? হ্যাঁ, আমার মা না বিয়ে করে নাই, আমি আসার 1 মাস পরে বিয়ে করছে। তারপরে ঢাকায় আসার পরে আমারও সে ছোট বোনকে আমাকে দিলেন ফালতে। তো আমার ছোট বোন, আমি তখন ছোট ছিলাম, পারতাম না, টেক কেয়ার করতে পারতাম না এত। আপনার মা কি ওনার ঘর সংসার করতেছে তখন? হ্যাঁ, একসঙ্গে থাকে। একটু রুমই থাকে ভাই ব্রাত জানতে আমরা। তো তখন আমি যখন পারতেছি না, আমার আম্মু দেখতো, তখন প্রচুর অত্যাচার করতো আমাকে। অত্যাচার বলতে, তো তোকে নিয়ে আসলাম দেখার জন্য, ওনাকে দেখতে পারিস না, মানে মারধর করতো। তারপর আমার বোনকে দিয়ে দিলেন আমার খালার কাছে গ্রামে, দিয়ে আমাকে একটা ছোট্ট, তখন আমার বয়স কত, 6-এ পড়ি, 12-13 বছর হবে এরকম, আমাকে নুডলস একটা ফ্যাক্টরিতে দিলেন। লেখাপড়া বন্ধ, 1200 টাকা স্যালারি পাইতাম আমি। কিছুদিন পর ওটা বন্ধ হয়ে গেল, আর আমার আর একটা ছোট গার্মেন্টস ছিল, গেঞ্জি সেলাই করতো, সেখানে দিলেন। সেখান থেকে মোটামুটি আমি 1 বছরের মতো ওখানেই থাকি আর কি। সব মানে মেশিন সব ড্রেসিং সব চালাইতে পারি, গার্মেন্টস আর কি সব বুঝি। তখন অব্দি আমি স্যালারি পেতাম, আমি এনে দিতাম। তো একদিন আমাকে এত বেশি মারে, তো আমি তখন আমাদের রাস্তার সাথে বাসা, তো আমি বলতেছি আমি মরে যাবো, থাকবো না, গাড়ি নিয়ে যাবো, এরকম আর কি বলতেছি। তখন আমার চাচা থেকে বলতেছে, ফোন দিয়ে বলতেছে, নিয়ে যা, জঙ্গল আসছে, মানে বাজে বিহেভ করতেছে আর কি। তখন আমার চাচা বললো কি, আমার পুপু আবার থাকে, তো তখন আমার পুপুর কাছে আমাকে পাঠিয়ে দেন। আপনি বাবার মায়ের কাছে থাকতে পারলেন না, তার মানে ওকে, তখন আমার পুপুর কাছে পাঠিয়ে দেন। আমার বুপু আমাকে নানা প্লাজা ভাঙছে না ওই বছরটায়, আমাকে গার্মেন্টসে দিন। ওখানে 2 বছরের মতো জব করি। তো জব করতে করতে আপনার টিভি দেখতে, সিরিয়াল দেখতেছি, তো 0 চ্যানেলে একটা অ্যাড আসছে ডান্স শিখে ক্লাবের। তো ওটা দেখে আমি নাম্বারটা নিয়ে তাদের সঙ্গে কথা বলি। 0 চ্যানেল মানে বুঝতে পারছেন, ডিশের একটা চ্যানেল যেখানে নির্দিষ্ট শিডিউলও প্লে করে। আপনার যদি ডিশ দেখার আইডিয়া থাকে তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, তো তখন উনি আমাকে বলেন ভর্তি ফি 500 টাকা, মাসিক টাকা। তখন আমি বলতেছি ঠিক আছে, আমি বেতন পেয়ে গার্মেন্টস স্টক করে বলতে বেতন পেয়ে তারপরে যাব। তার নাচ থেকে আগ্রহী যে পাম, হ্যাঁ, যে আমি নাচ শিখতে চাই। তখন আমি স্যালারি পেয়ে কথা মতো 10 তারিখে যাই, যে ডান্স শিখে। এটা চললো ডিসেম্বর মাসে ছিল। থাকতেন আপনি কার কাছে? আমার পুপুর কাছে থাকতাম। পুপুর কাছে, বাবার সঙ্গেও যোগাযোগ নেই? কথা হইতো আর কি ওইরকম। আমার বাবা তো টোটালি আমার কথা শুনতে পারতো না, কারণ আমার বাবা ওই যে চলে আসলাম আমার মার কাছে, তো এই কারণে আর সে শুনতে পারতো না, এখনও না। আমার আব্বা আমার সঙ্গে ভালোভাবে কথা বলেন না। কিছু অভিমানের কোনো যুক্তি থাকে না, যুক্তি দিয়ে সেগুলোকে পুরনো দিন মানে আপনি কোনোভাবেই বাঁধতে পারবেন না। মানে ও বয়সে তো যাওয়ারই কথা মার কাছে, সেখানে বাবাকে কেন অভিমান করতে হবে, কিন্তু হয় যুক্তি থাকে না। তারপর আমি সেখানে ডান্স শিখেই 5 দিন রিহার্সাল করি, নিয়মিত যাই আর কি। 5 দিনে অফিস শুকিমোর পরে যাইতাম। তো 16 ডিসেম্বরে ওনাদের একটা শো থাকে ক্লাব থেকে, তখন আমার উপস্থিত আমাকে বললেন যে তুমি চলো, যদি তুমি ডান্স নাও করো তুমি দেখবা, তোমার অভিজ্ঞতা হবে। 5 জন ডান্স করার পরে সবার লাস্টে আমাকে উঠান, আমি উঠবো না, জোর করে ওঠাইন, স্টেজে ওঠায় আমাকে ডান্স করানোর জন্য। বয়স কত তখন আপনার? তখন আমার 14 বছর। প্রোগ্রামটা কোথায়? এটা ধামরাই ছিল। কি ধরনের লোকজন হয় না, শিশুদের যাত্রা 16 ডিসেম্বর, তারপর 14 ফেব্রুয়ারি কনসার্ট প্রোগ্রাম। তখন আমি সবার লাস্টে যখন স্টেজে উঠি, পারফর্ম করি, করার পর আমাকে 2000 টাকা, যখন আমি টাকাটা পেয়ে আমি কান্না করে দিই, এটা দিয়ে আপনি চা নাস্তা খেয়েও। আমার অস্তাদকে বলতাম, আমার ওস্তাদ বলতেছে না, এটা তোর অনেক কষ্টের টাকা, তো নিয়ে যা। ওই প্রোগ্রামে দেখে আমার ওস্তাদকে বুকিং করলো হলুদের শো, মুসলমানি শো, বিভিন্ন শোতেই আমাকে ডাকলো আর কি। মানে রাখলো আর কি ক্যারিয়ার করলে। তখনও আমার ওস্তাদ বলতেছে যে সপ্তাহে তো 4-5টা শো আসতেছে, তোকে নিয়ে যা। বলি চাকরিটা ছেড়ে দে, ধান ছিল 4200 টাকা, চাকরিটা ছেড়ে দিই। সে সময় মানে আমি বুঝতাম না আসলে কিভাবে মেকআপ করতে হয়, কিভাবে ড্রেস পরতে হয়। মানে একটা ফ্রেন্ড হয়ে যাইতাম, তারপর ও আমাকে মেকআপ করা দিত। দেশের বিভিন্ন জায়গায় শোতে যাইতাম ওর সঙ্গে, ওর উপরে ডিপেন্ড করে। এইসব করতে করতে তো আমার ওই নাচের জগতে আরেকটা ফ্রেন্ড, ও আমাকে বলে যে একটা গায়কদের শো আছে, করতে পারবি দিনের শো। তো দিনে বলে আমি ডাউট করি, গায়ালো দিয়ে দুবেলা হয়, তো আমার তখন প্রবলেম দরকার ছিল। তো আমি বলছি ঠিক আছে, যদি তুই রিস্ক নিয়েস তাইলে যাইতে পারি, কোন প্রবলেম হবে না। তো বলতেছে না। তখন গেলাম ওর সঙ্গে, যাই দেখি যা হচ্ছে টলারের শো। তো আমি স্টেজে উঠবো, মানে নৌকাতে উঠবো না, প্রচুর তর্কাতর্কি শুরু করে দিই। এত সিলিন্ডার করছে যে আশেপাশে সব লোকজন জড়া হয়ে গেছে। প্রচুর পটানোর চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে যে ওঠেন, কোনো প্রবলেম হবে না, আমরা আছি, আমরা দেখবো। তো এমনভাবে পটাইছো যে আমি উঠে গেলাম নৌকাতে। ওঠার পরে কোনো প্রবলেম হয় নাই, ওনার কথা উনি প্রচুর টেকে করছে আমাকে। সকাল 12টায় গেছি, সন্ধ্যায় 5টায় নামাই দিছে, পেমেন্টটা দেয় নাই। এই মেয়েটা অতিরিক্ত ভাব দেখেছে আমি পেমেন্ট দিব না, বলে সেটা মানে তাদের দল এরা বলছে
তখন আমি বলছি পেমেন্ট লাগবে না, আমার প্রচুর ক্লান্ত লাগতে, আমি বাসায় যাবো। তারপর বাসায় যে উনি আমার নাম্বারটা কীভাবে রাখছে আমি জানি না, হ্যাঁ আমাকে কল দেন, কথা বলেন। তখন আমি ওনাকে প্রচুর গালাগালি করি যে আমার পেমেন্টটা দিলেন না, এটা যে। পরের দিন উনি আমাকে ফোন দিয়ে বলে যে আমি তো আপনাদের এলাকায় আসেন, মিট করি, ওনার সঙ্গে ফ্যান্টাসিতে ঘুরি। আমি সেদিন জানি না কি হইলো, পরের দিনই আমাকে বাজে ব্যবহার করছে। আমি বলছি না আমি এসব করি না, আমি এরকমই না। তো উনি বলতেছে আমি তোমাকে বিয়ে করব। এই ছেলেটা বলেছে আপনাকে? জি। তো সব আপনার সম্পর্কে জানতো এই কথা বলার আগে, যে আপনি কোথা থেকে আসছেন, আপনার ব্যাকগ্রাউন্ড কি, এগুলো জানতো? হ্যাঁ, আমি তাকে বলছি, সবগুলোই বলছি যে আমি এরকম এরকম আমার ফ্যামিলির, তাকে সব বুঝাই বলছি। তখন সেও এক বাবার এক ছেলে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো। তখন তো ছোট ছিলাম, ডিসিশনটা নিতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ। তো আমার ওই ফ্রেন্ডের, আমি যে কোনো কিছু করলে আমার ফ্রেন্ডের কাছে আমি ডিসিশন নিতে, তখন আমি আমার সেই টাইমটা প্রচুর ঝামেলা চলে। আমি ওর ওর সঙ্গে ডিসকাস করার কোনো ছিল না, নিজেই ডিসিশন নিয়ে নিই যে ঠিক আছে বিয়ে করব। তখন আমি 2 তলায় থাকতাম, নিচতলায় একটা আন্টি ছিলেন, উনি আমি যাই ওনার সঙ্গে শেয়ার করি যে আন্টি আমি তো সব কথা আপনার সঙ্গে শেয়ার করি, এরকম ওরকম বিয়ে করতে চান, ওনার বাড়ি এই যে। তো উনি বলতেছে ঠিক আছে ছেলেকে আসতে বলো দেখি। তখন আমার বার্থডে ছিল সেদিন আবার। তো আন্টি বলতেছে ঠিক আছে, ঢাকার যদি প্রবলেম হয় কোর্টে যাই, তোদের বিয়ে করা যায়, কথা মতো নিয়ে চলে গেলে কোর্টে যাই, বিয়ে দিলেন আমাদের। বয়স কত তখন? আপনার বিয়ের বয়স হয়েছে? না, ছেলের বিয়ের বয়স ছিল। ছেলের বিয়ের বয়স ছিল, আমার বিয়ের বয়স ছিল না। এই জন্য না জেনে শুনে এরকম একটা ছেলেকে কেন বিয়ে করলেন? মানে ওর ফ্যামিলি কোথায়, কি অবস্থা কিছু জানেন আপনি? না, জানতাম না। না জেনেই করে ফেলছেন? হ্যাঁ। আপনার মাথার উপরে তখন কে? আপনার ফুপু? আমাদের উপরে তখন কি ওই ছিল না। মানে আপনার ফুপুর কাছ থেকে তো চলে গেছেন। আমরা তো ড্যান্স যখন যেদিন ক্লাবে ভর্তি হয়েছে সেদিন থেকেই আমার ফুপুর সঙ্গে কথা না, বলবো। আমি যখন ওর সঙ্গে আচ্ছা, বিয়ে করছেন তারপর? তারপর বিয়ে করার পরে সাভারে ছিলাম 15 দিনের মতো। তারপর সে আমাকে নিয়ে চলে আসছেন বাড্ডাতে। বাড্ডা নেন বোনের বাসা ছিল, সেখানে নিয়ে আসেন। ও কি করতে পেশায়? মানে ওর আব্বু সেনাবাহিনীতে ছিলেন, ওর আব্বুর মারা যাওয়ার পরে ও আর কি ওই জায়গায় জয়েন্ট হবে এরকম একটা কিছু ছিল। তখন ও কিছু করে না, ও তার মানে পুরোপুরি বেকার। হ্যাঁ। আচ্ছা, আপনাকে বিয়ে করে ওর বাড়িতে নিয়ে গেছে? ওর বোনের বাসায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার কি বলছে? তখন ওর বোন কে বেশি কিছু বলে নাই, তখন আমরা সংসার করি, তখন ও ছোট একটা জব নেয়। তো আমার হাজবেন্ড প্রচুর করাইতেন। মানে করতে কমে জানলেন এটা? বিয়ের পরে কিভাবে জানলেন? আমার ননসর বোন আমাকে বলেন যে এরকম তুমি জানো না, আমার আব্বা মারা যাওয়ার পরে আমাদের প্লট ছিল অপু শহরে, মানে আমার হাজবেন্ডের, সেই প্লট বিক্রি করে তার প্রচুর টাকা বিয়ে চোখে দেখছেন না, দেখলে বলেন না, আপনি কিভাবে দেখছেন? আমি বলি। তারপর ও ওর বোনের সঙ্গে প্রত্যেকদিন ঝামেলা করতো টাকা পয়সা নিয়ে। এক বোন, হ্যাঁ 2 বোন। ওর বড় বোনের কাছে প্লটটা বিক্রি করে যে টাকা দিয়ে, ও টাকা দিয়ে প্রত্যেকদিন। আচ্ছা, টাকা নিত আর উনি যায় খাইতো? তো এক পর্যায়ে যে যখন আমাদের বিয়ের বয়স 6 মাস, তখন ও রুমেই খাইতো, মানে এতদিন তো বাহিরে খাইতো। তো আমাকে কথায় কথায় বলে নাসনি। ওর ফ্যামিলিও না প্রত্যেকটা মুহূর্তে উঠতে খাইতে বসতে এক কথায় নাসনি। একদিন এত বেশি মারছে আমাকে, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তো সেদিন আমার কাছে না টাকা ছিল না কোনো ফোন ছিল, মানে এমন একটা পরিস্থিতি বিয়ের পর করছে, মানে টোটালি আমাকে সব কিছু থেকে আলাদা করে দিছে। তখন আমার উস্তাদকে আমি ফোন দিই, একটা পাশের একটা ভাবির ফোন দিয়ে আমার উস্তাদকে ফোন দিয়ে বলি যে আমাকে ডান্স শিখাইছে যে ভাইয়া, এরকম এরকম অবস্থা, আমাকে 500 টাকা দেন, আমি চলে আসব, আর একটা থাকার ব্যবস্থা করে দেন। তখন উনি আমাকে 500 টাকা দেন বিকাশে। বিয়ের কতদিন পর, 1 বছর পরে ওর বোন আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। ওর বোনকে ভাইগুলো কোথায় তখন? ওই যে মামা বাড়ি? চট্টগ্রাম ওর মামার বাড়িতে। হ্যাঁ, মামা বাড়ি। কিন্তু আপনার জীবনটা এরকম হয়ে গেছে, কখনো মামা, কখনো মা, কখনো বাবা। হ্যাঁ, তো এক জায়গায় সেটেল হলেন না কেন আপনি? আমার আসলে ওই বয়সটাই ছিল না। দ্যাটস এ গুড আনসার। জি, আমি তখন ওই 1 বছর আলাদা থাকার পরে আমার ননদ আমাকে বিভিন্নভাবে কনভিন্স করে যে আসো, সংসার কর, এইটাও সেইটা। তারপর আমি আমার ননদের কথা শুনে আসি, প্রোগ্রাম আবার ছেড়ে দিয়ে আসার পরে আমি আবার চলে যাই। 6 মাস পর আবার এরকম ঝামেলা হয়, মায়েদের প্রতিনিয়তেই আবার চলে যাই। লাস্টবারে আমি কোনো কিছুতেই আসবো না, আমাকে পায়ে ধরে, সবার সামনে পায়ে ধরে নিয়ে আসছে, কখনো সে আমাকে মারবে না। আসার পরে আমার বাবু পেটে আসে, আবার আমাকে মারে, এত বেশি মারে। তখন আমার বাবুর বয়স 4 মাস, পেটে। তখন আমার আম্মুকে আমি ফোন দিয়ে বলি যেরকম এরকম অবস্থা। তখন আমার আম্মু বলতেছে যে তুই আয়, তোকে আমি বাচ্চাটা নষ্ট করে দিই। আমি বলতেছি না। আসলে বাচ্চা পেটে এসে তখন কি আপনার বিয়ে হওয়ার বয়স হয়েছে? হ্যাঁ, তখন আমার বিয়ের বয়স কত বছর পরে? বিয়ের 4 বছর পরে। 4 বছর পর, ওকে।
তখন আমার আম্মুকে আমি বলি যে না, আমি বাচ্চাটা নষ্ট করতে চাই না, আমার মার বাচ্চার জন্য কেউ নাই। আমি যে টাকা ইনকাম করি, যখন আমার ভাই, আমার মা, আমার বাবা, আমার মামা, আমার কাকারা যখন আমার থেকে টাকা চাইতো, আমার চেয়েছিল না, আমি 20,000 5,000 এরকম টাকা দিতাম। প্রচুর টাকা আর্নিং করতাম, প্রচুর শো করতাম, ডান্স। আপনার মেয়েকে ডান্সার? হ্যাঁ। তখন আমার আম্মু আমাকে বলতেছে যে হ্যাঁ তুই কি করবি, তোর আবার মর, তুই আর কখন আমাকে ফোন দিবি না। তখন আমি প্রোগ্রাম করতাম, যে একটা হিন্দু মহিলা আছে, উনি আর কি, ওনার ক্লাব ছিল ওই জায়গায়, বিভিন্ন মেয়েরা দূর দূরান্ত থেকে মেয়েরা যে ওনার ক্লাবই না বাড়িতে থেকে, তারপর উনি শো ধরতো, সেই শোগুলোই যাইতো আর কি। তখন দুর্গাপুজো ছিল, আমি ওনার বাসায় চলে যাচ্ছি, যে দুর্গাপুজোর শো করি। ওই 4 মাস থেকে আমার বাবুর বয়স যখন পেটে আমার 6-7 মাস, তখন আমি ওই শোগুলো করি, প্রোগ্রাম করি। পেটে বাবু নিয়ে প্রোগ্রাম করতেন আপনি? হ্যাঁ, আমার বাবু যখন 7 মাস, তখন আমি প্রোগ্রাম করেছি। এটা কিভাবে সম্ভব? আজকে প্রোগ্রাম বলে তো হবে না, মাসের পেটে নিয়ে কেউ ডান্স করতে পারে? হ্যাঁ, আমার কাছে প্রুফ আছে, আপনি দেখেন। আচ্ছা, এরকম ভিডিও আছে? হ্যাঁ, ভিডিও আছে, আমার পিক আছে। লোকজন বুঝে যাবে না এটা যে আপনার? তখন একটু মোটে ছিল, আমার বুড়ি এরকম লাগতো, এত বেশি ওকে না, এগুলো আমি দেখাতে পারবো না, আমি আমার অনুষ্ঠানে ডান্স দেখাই না, ঠিক আছে? আমরা চাইলে দেখতে পারেন। আচ্ছা, বাবু 7 মাস, তখন একটা শোতে গেলাম, প্রচুর পেন হচ্ছিল পেটে। তখন আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বললাম যে এরকম অবস্থা। তো তখন আমাকে নর্মালি বললো যে ঠিক আছে, তুমি চলে আসো, তোমার প্রোগ্রাম আমলে করতে হয় না। আমি বাচ্চার কথা ভেবে কোনো কিছু না, কারণ আমি ডেলিভারি করব, আমার মা বাবার, আমার বাসা কেউ আমার বেশি নাই। তো আমি সেই কথা ভেবে আমার হাজব্যান্ডের কাছে যাওয়ার পরে যাই, আমার চাচা আর কি, আমার সৎবা, সে ভালো পোস্টে জব করে গার্মেন্টসে আর কি। আচ্ছা। না, তখন ও 1 সপ্তাহ নাইট ছিল, 1 সপ্তাহ ডে ছিল, এরকম ডে নাইট। তখন ওই যে নাইট যে ছিল, সেই সপ্তাহটা যাইতেছ না, ডে হলে যাইতো, আর প্রচুর মারধর করতো আমাকে, প্রচুর। হ্যাঁ, এমনও 7 মাসের পেটে আমাকে লাথি মেরে অজ্ঞান করে রাখছেন। আশেপাশে সবাই ভাবতেছে আমার বাচ্চাটা মারা যাবে, মানে মাথা পানি টানি দিচ্ছে, এরকম অবস্থা। আমার মা পাশাপাশি ছিলেন, 10 মিনিটসের ডিফারেন্স ছিল আমাদের বাসার, আমাকে কখনো দেখতে আসেনি। আমার হাজব্যান্ড 2 মাস জবটা করছেন, বাচ্চা হওয়ার আগে জবটা ছেড়ে দিচ্ছেন। তখন আমার ডেলিভারি করবে, টাকা লাগবে, সিজার হবে, আমার হাজব্যান্ডের বাড়িতে একটু কিছু টাকা দেন। আমার মা আর কাছে আমি কান্না করছি পা ধরে। আমার মা 1 টাকা দেওয়ার জন্য রাজি হয় নাই। আমার বাপকে বলছি, আমার বাপ তখন আমাকে 5,000 টাকা দিছে। ম্যাম, আমার বাপ হচ্ছে গ্রামের অত্যন্ত সহজ সরল একটা মানুষ। আমার ডেলিভারিটা হয় 15 থেকে 20 দিন মেবি, তখন আমি প্রোগ্রাম করি। কি বলেন? হ্যাঁ, আমি আমার বাচ্চাকে রেখে যেয়ে যখন প্রোগ্রাম করি, আমার বাচ্চার দুধ খাওয়ার সমান হলে আমার ড্রেস লেহেঙ্গা ভিজে যেত, এরকম হইতো। বাচ্চাটা কোথায় থাকতো? আমার হাজবেন্ডের কাছে থাকতো। তো হাজবেন্ড আপনাকে দিত? না, করতে পারতো? খাবে কি বাচ্চা? ওর কি তখন ইয়া মানাচ্ছে না? তখন আবার কিভাবে নিবে? তখন টাকা নেই, টাকা শেষ, ও কিছু করে না। তারপরে কি হলো? তো ডান্স করতাম নিয়মিত, এরকম আমার বাচ্চার বয়স 6 মাস, তখন ডান্স ছেড়ে কিনা কি। তখন আমার একটা ফ্রেন্ড আমাকে বলে যে তুই তো অনেক কষ্ট করতেছিস, এখন তুই হচ্ছে একটা অফিসিয়াল লাইভ কর, তো তোর মেকআপ ফেস ভালো, ওখান থেকে যদি কিছু আসে তোর প্লাস হবে, তো বাচ্চার কাছেও থাকতে পারলি, বাইরে যেতে হলো না। পিগো অ্যাপস। তখন আমি ওর কথা মতো অ্যাপসটা ডাউনলোড করে লাইভ সম্পর্কে আগে জানতেন না, ওই দিন আমি ডাউনলোড করার পরে একটা এজেন্সির মাধ্যমে লাইভ করি। এজেন্সি বলতে আমার আইডি, আমি একটু বিস্তারিত জানতে চাই। বিগো অ্যাপসে গেলে বলে হোস্টিং নেবেন? হ্যাঁ, নাকি বিভিন্ন এজেন্সিরা বলে হোস্টিং নেন। হোস্টিং এজেন্সির লাভ কি? আপনার এজেন্সির লাভ হতে যে আমার এডিতে যদি আমাকে কেউ যদি 20,000 ডায়মন্ড গিফট করে, মানে ওখানকার কারেন্সির আর কি 20,000 ডায়মন্ড গিফট করে, তো এটা থেকে ডলার আসবে 19,000 টাকা পাবো আমি, আর ওই এজেন্সি পাবে। এজেন্সিও কেন পাবে? এজেন্সিটা আমাকে পরিচালনা করতেছে, উনি আমাকে টাকাটা উৎস করে বিকাশ থেকে দিবে। আচ্ছা, ওকে, আমার কিছু জানা নাই। গো লাইভ আপনারা নিশ্চয় জানেন যে কিছুদিন আগে কিন্তু আমাদের এরকম একজন অভিনেত্রী মারা যাওয়ার পরেই গো লাইভ অ্যাপটা নিয়ে অত্যন্ত আলোচনা সমালোচনা তৈরি হলো। এই কারণে যেহেতু গো লাইভ ঘটনাটা আছে, যে কারণে ওনার কাছে কি জানতে চাচ্ছি। হ্যাঁ, সাথে বিগু লাইফে একজন আসে, আমাকে প্রচুর গিফট করে, মানে ডায়মন্ড আমাকে গিফট করে, সাথে কিপত কপত নয় কথা হয়। তখন উনি আমাকে প্রচুর লবম আসে দেখায়, তখন এরকম আমার স্টোরিটা বলি, আমি ডান্স করতাম, তো উনি আমাকে বলে যে লাইভ করতে হবে না, তুমি কতটা টাকা পাও লাইভে, আমি দিব, তোমার লাইভে আসতে হবে না। জানেই বলে কি না, এসে ফালতু, এরকম কত আসবে, তোমার কত গেস্ট আসবে, সবাইকে ধরে রাখতে হবে, সবাইকে মিষ্টি মিষ্টি কথা বলে ধরে রাখো, প্রচুর টাকা নষ্ট করতো। মানে ও খেলতো, আমাকে গিফট করতেন, আমি মাসে 30,000 40,000 টাকা উঠাইতাম ঘরে বসেও লাইভ। ভিডিও থেকে টাকাটা কোথায় আসতো? বিকাশে।
বিকাশে। হাজবেন্ড বসে থাকতাম, আমার বাসটা নিয়ে আমি লাইভ করতাম, হাজবেন্ড পাশে বসে থাকতো, আমি লাইভ। আর আপনি হাজবেন্ডকে দেখা যেতেন না, শুধু আপনাকে দেখা যেত? হ্যাঁ হ্যাঁ। তো তখন অবধি মানে ওই লোকটা জানতো যে আমার হাজবেন্ড আছে কিন্তু আমার সাথে নাই, মানে আমার হাজবেন্ডের সঙ্গে আমার অ্যাফেয়ার নাই। আচ্ছা, মানে সেপারেশনে আছেন? হ্যাঁ, এটা জানতো। হাজবেন্ডের কথা বললে তো অবশ্যই আমাকে গিফট করবেন না। তখন আমারও মানে একটা ভিতরে কাজ করতে হতো যে আমার বাচ্চা নিয়ে আমাকে ভালো থাকতে হবে। আমার হাজবেন্ডের সঙ্গে আমার প্রচুর ঝামেলা হয়, প্রত্যেক দিনই ঝামেলা হয়। বিগ লাইভে ওই ছেলেটা আমাকে ফোন দেয়, কথা বলতে হয়, এটা তো আপনার হাজবেন্ড তো জানে। প্রাণ দিতে হয় ওই ছেলেটাকে, এই জন্য আপনার হাজবেন্ড জেলাস ফিল করতো, আপনার সঙ্গে ঝামেলা করতে হয়। আবার কিছু বলতেও পারে না, কারণ কাছ থেকে টাকা আসে। হ্যাঁ হ্যাঁ, তখন ভয়ঙ্কর চিন্তা করা যায়। এরকম হতে হতে একদিন আমার হাজবেন্ডের সঙ্গে প্রচুর ঝামেলা হয় ঈদের আনে। তখন আমি বলি যে আমি বাড়ি যাব, ওই ছেলেটা তখন আমাকে 10,000 টাকা পাঠান। হাজবেন্ড সারা দিতে বলে আপনি সারানি কেন বলি? তখন আমি বাড়ি যাই, ছোট থেকে এই পর্যন্ত মেবি 3 বারে গেছি গ্রামের বাড়িতে, এত কেউ কেয়ার করে না, এই জন্য আমি যাই না। যখন টাকা দিতা তখন কেয়ার করতো? তখন 2 বারে গেছিলাম লাইভে। আপনি যে ডান্স করতেন, হ্যাঁ, এখানে কি সবাই দেখতে পেতেন নাকি শুধু? সবাই যেহেতু উনি শুধু আপনাকে গিফট করতেন, সবাই দেখতে। টপার থাকে না, কে কার টপে থাকবে, আসলে কে কার টপে থাকবে, এরকম প্রবাসী যারা থাকে বিশেষ করে। হাজবেন্ড একদিন লাইভ করা অবস্থা আমাকে মারধর করে। আচ্ছা ঠিক আছে, ডান্স দেখতেছে সেটা তার ব্যক্তিগত হয়েছে কি, কিন্তু ফ্রি কি যদি দেখা যায় সেখানে কেন এত টাকা ব্যয় করে লোকজন? ওটা হচ্ছে খেলে, ওরা খেলে। এটা ক্লিয়ার হইলাম না, বাট ওইটা লাইফেই হয়েছে, ওইখানে গিয়ে টাকা পয়সা ইনকাম করা যায়, এটা নতুন কথা না। তারপরে আপনাকে হাজব্যান্ড লাইফের মধ্যে, ওই ছেলেটা কোথায় থাকে তখন? দেশে থাকে না, দেশের বাইরে। বাইরে? বাইরে থাকে। দেশের বাইরে থেকে বেশিরভাগ অর্থ কিন্তু এই দেশের বাইরে যারা থাকে না এরাই কাজগুলো করেন। কেন করেন আমি জানি না। এত কষ্টের টাকা আপনাদের, এত কষ্টের টাকা। জি, তারপর উনি কি বলেন, আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়া দিতে উনি আমাকে টাকা দেন, আলাদা বাসা নিতে পারেন। আমার হাজবেন্ড আমাকে মারছে, এটা একটা খুব ছিল, রাগ ছিল আমার। যে ওনার কথা মতো আমি চলে যাই বাসা থেকে, যে বাসা নিয়ে আলাদা আর একটা ফ্রেন্ডের সঙ্গেও ডান্স করতে আগে, মানে তারপর ডান্স ছেড়ে দিছে, গ্রাম থেকে ঢাকায় আসছে আর কি। ওর সঙ্গে যোগাযোগ করে একটা ফ্ল্যাট নিয়ে নি, আমার বাচ্চা আর আমি থাকবো, উনি আমাকে চালাবে, টাকা দিতেন প্রত্যেক মাসে 2-3 মাসে, এভাবে চালান। আমাকে ডিভোর্স কিরিয়া দেয় আপনার হাজবেন্ড। না, তখন অবধি ডিভোর্স দেই নাই আমি। আচ্ছা, আমাকে এভাবে চালান, তখন আপনার ওনার সাথে সম্পর্কটা কেমন তখন? মানে আপনার হাজবেন্ডের গভীর, মানে আমি যেটা জানতে চাচ্ছি যে আপনার হাজবেন্ড তখনও আছে, ডিভোর্স হয় নাই, বাচ্চা বয়স কত? আমার বাচ্চার বয়স তখন 7 মাস। 7 মাস। আর ওনার সাথে সম্পর্ক গভীর বলতে? গভীর সম্পর্ক। তো পরবর্তীতে আপনার হাজবেন্ড আমাকে করবে এরকম একটা হুমকি দেন, কিংবা আপনার হাজবেন্ড হুমকি কেন দিল? মানে তার বাচ্চাকে ছাড়া সে থাকতে পারতেছে না, এটাও বলেন আমাকে। এক পর্যায়ে যে সে হচ্ছে ঘুমের ওষুধ খান অনেকগুলো, আমার হাজবেন্ড খেয়ে মানে অবস্থা নাজেহাল, মেডিকেলে ভর্তি করে রাখছে। আমাকে ফোন দেন আমার শাশুড়ি, যাই আমি। যে লোকটার সঙ্গে আপনার এই সম্পর্কটাও, ওই লোক কি বিবাহিত ছিল তখন? কি জানেন? তখন পর্যন্ত আমি জানতাম যে সে বিবাহিত না। বিবাহিত না, ওকে ফাইন। তারপর হচ্ছে আমার হাজবেন্ডের কাছে যাই, এটা আবার ওই যে আমার সঙ্গে যে ফ্রেন্ডটা থাকতো ভিডিও লাইভ করতো, ও আবার বলে দিছে ওই যে ওই ছেলের রাখে, ওই ছেলেটাই। ওই ছেলের নাম কি ছিল তখন? তো তখন সে বলে দিছে যে এরকম আমার ডান্সের জগতে সবাই আমাকে চেনে। আমাকে উনি বলেন না, চলে গেছে ওনার হাজবেন্ডের কাছে। তো আমার হাজবেন্ড তখন মেডিকেলে ছিলেন 2 দিনের মতো। তারপর বাসায় আনার পরে মিলমেট সেল করার চেষ্টা করি যে থাক, যা হবার হয়েছে। আপনার হাজবেন্ড তখন জানতো যে এলাকি আপনার হাজবেন্ড সহ্য করছে কিভাবে? আর আমি তো বুঝি না আপনি ভাই কেমন হাজবেন্ড, জানা শোনার পরও বারবার ওয়াইফকে কাছে নিচ্ছে না, তো ডিভোর্স দিয়ে দেন। তারপর আর কি আমার হাজবেন্ডের কাছে যাই, তখন আমার হাজবেন্ড টাইসের কাজ করতো, কাজ করা শুরু করেছে, মানে যায় না, খাপে কি বাচ্চা। হাজবেন্ড জানতো যে আপনি ওনার সঙ্গে থাকবেন, আবার তার সঙ্গে যাচ্ছেন, কি করলাম ভাই? এতটা গভীর সম্পর্কে গেছেন। তো একদিন কাজে যান, হঠাৎ করে একদিন ফেসবুকে দেখি যে আমার এই ভিডিওগুলা উশিল ভিডিও ফেসবুকে এভাবে আমার নামে সেম আইডি খুলে করেছে। এই আইডি খুলে আমার ফ্রেন্ড লিস্টে যারা আমার মামা, আমার চাচা, আমার যে সৎ বাপ, সে আমার বোন, মানে যারা ছিলেন আর কি, আমার গ্রামবাসী যারা সবাই আমার ছিলেন আমার ফেসবুক, সবাইকে ইনবক্সে এগুলা দেন। আমি এখানে একটা কথা একটু বলে রাখি, প্রতিটা গল্পই আমরা এখানে নিয়ে আসি মানুষকে সচেতন করবার জন্য। ওনার গল্পের আজকে যে প্রেক্ষাপট সেটা আপনারা দেখেছেন, এবং একই সাথে ওনার গল্প এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটাও আপনারা জানেন। ওনার লাইফে কী হয়েছে সেটা আমরা যাব পরবর্তীতে, কিন্তু আমি এখানে একটু সতর্ক বার্তা দিতে চাই, বিশেষ করে আমার দর্শক যারা আছেন। এই গল্পের এই কোন একটা অংশ কেটে নিয়ে, ধরেন আমি ওনাকে প্রশ্ন করছি বা ওনার সাথে সম্পর্কটা কেমন, সামান্য একটা অংশ কেটে নিয়ে আগুপিচ করে এই গল্পটাকে যথেষ্ট রকমভাবে বাজেভাবে উপস্থাপন করা সম্ভব।
অনেকেই ফেসবুকে গল্পের সামান্য একটা অংশ কেটে নিয়ে খুব পচা পচা থাম্বনেল দিয়ে সেগুলোকে বিভিন্ন মাধ্যমে ছাড়ছেন। এতে করে আমার তো অবশ্যই, এবং একই সাথে আমাদের যারা দর্শক আছেন তারাও অনেক বেশি মনক্ষুণ্ণ হচ্ছেন। যারা এই কাজটি করছেন তাদেরকে আমি আমার এই ভিডিও মাধ্যমে সতর্ক করছি, দয়া করে এমন কাজ করবেন না। আমরা অবশ্যই আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব, কারণ একটা বিষয়কে আপনি ভুলভাবে উপস্থাপন করছেন, সো এটা করা যাবে না। এতে করে আমার ক্ষতি হচ্ছে এবং একই সাথে আমাদের অনুষ্ঠানেরও ক্ষতি হচ্ছে। ঠিক আছে, কোনো কথার একেবারে শুরু শেষ পর্যন্ত না শুনে শুধু সামান্য একটু অংশ শুনে আমাদের দেশের মানুষ কিন্তু অনেক বেশি জাজমেন্টাল, অনেক বেশি অপিনিয়ন দিতে পছন্দ করেন। সো দয়া করে এই কাজটা করবেন না। তাহলে আপনার ওই আইডিটারই যে আপনারই ছিল নাকি নিজে বানিয়েছে? নিজে বানিয়েছে। আমার তখন এখনও আছে আইডি, আপনার এই ফুটেজগুলো দিয়েছে, গুলা দিচ্ছে, ইনবক্সে দিচ্ছে। আসলে এতটুকু মাথায় ছিল না যে উনি এসব স্ক্রিন রেকর্ড কিংবা স্ক্রিন ভিডিও করে এসব রাখবে। তো উনি এটা ওরকম স্ক্রিনে ভিডিও করে রাখেন, তখন আমার হাজব্যান্ড এগুলো দেখে, প্রচুর মারেন, প্রচুর। এর আগে জানতো না হাজব্যান্ড, প্রচুর মারেন। মারবে কি, ওর তো মাথা খারাপ হয়ে যাওয়ার কথা ওর এগুলো দেখার পরে। আপনি ওকে মানে না জানাই আপনার কি, তো প্রচুর মারার পরে আমি তোমার কি মানে ওই সময়টাতে একটা ছেলের ব্রেন আউট হয়ে যাওয়া স্বাভাবিক, কারণ তার ওয়াইফ না থাকলে ঠিক আছে ফাইন, যেহেতু জিনিসপত্র যখন তার চোখের সামনে পড়ছে, শুধু ছেলে না একটা মেয়ে হলো কি ধরনের চিন্তাভাবনা, কি অবস্থা দাঁড়াবে। আর এগুলো যে আজকে যে এখানে আসলে উনি এভাবে বলছেন, এটা আমাদের সমাজে এখন ভয়ঙ্কর রকমভাবে এগুলো আসলে এই সোশ্যাল মিডিয়া বলেন, এই প্রযুক্তি বলেন, এগুলো যে আমাদেরকে কি পরিমাণ ইনসিকিউর করেছে। এই অনুষ্ঠানগুলো এই কারণে প্রচার করে যে আমাদের সবার সাবধান হওয়া উচিত। আমি এই টপিকগুলো না বললে আমি জানি আমি এই শো থেকে যাওয়ার পরে আমার ওই ভিডিওগুলো আরও ভাইরাল হয়ে যাবে এইগুলাই নিয়ে, আমি জানি, এই জন্যই বললাম। না, করি নাই। যদি এরকম কখনো কেউ করে ব্ল্যাকমেইল, বাংলাদেশের আইন অনুসারে পর্নোগ্রাফি অ্যাক্ট এবং একই সাথে সাইবার ক্রাইম অ্যাক্ট অনুসারে আপনারা মামলা করতে পারবেন। কোনোভাবেই এটাকে টলারেট করবেন না। কোনো রকম যদি কেউ কোনো ব্ল্যাকমেইলের ঝুঁকি দেয় যে মানে বলে যে তোর আরও পাবলিশ করব, কোনোভাবেই ভয় পাবেন না, মামলা করেন এবং মামলা অবশ্যই করবেন। যদি থানাতে মামলা না নেয়, কোর্টে যাবেন, কোর্টে গিয়ে মামলা করবেন। তো আমার পরিস্থিতিটা তখন এরকম ছিল, প্রত্যেকটা মানুষ আমাকে ফোন দিয়ে বলে, ইভেন আমার নিজের ভাই ফোন দিয়ে বলে যে এইসব কি। তখন আমি আসলে অনেক বাড়িয়েছি, তখন আমার হাজব্যান্ডের সঙ্গে থাকা অবস্থায় গলে ফাঁসে গেছি। ও তখন আমাকে মানে যে গিয়া তুই কেন মরতে যাবি কিংবা এরকম কিছু। আমার হাজব্যান্ড আমাকে প্রচুর ভালোবাসে, কিন্তু আসলে নেশা করতেন, তো এইটার জন্য এরকম প্রত্যেকটা খোঁটা শুনতে হচ্ছে। আমার দোষা, আমি করছি, আমাকে মানে সব প্রতিনিয়তই দেখছোস, মানে কিছু সেইটা দেখাইছোস, মানে এরকম খোঁটা দিচ্ছে আমাকে। আমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে দিতে বলতেছে। ওরা ওনার সঙ্গে যারা ছবি তুলেছে তারাও এখানে বিপদে আছে। এখন ওরা ওই যে স্ক্রিনশট আছে আমার কাছে, ওরা আমাকে বিভিন্নভাবে মানে এক কথা লাভারাগি করতেছে আমার সঙ্গে। এটা রিসেন্টলি ঘটনা। আপনার চলে কিভাবে এখন? গার্মেন্টসে জব করি। সাবেক স্বামী, মানে এখন তো স্বামী, আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন, কত বছর আগে দিয়েছেন? 2 বছর হয়ে গেছে। উনি ওই যোগাযোগ করে আপনার সঙ্গে বা বাচ্চার সঙ্গে? বাচ্চার সঙ্গে কথা বলে। আপনাকে চায় না? মানে আমি চাচ্ছি না আর, কারণ গেলে আবার ওই প্রতিনিয়ত এটা শুনতে হবে। আপনাকে মন থেকে ভালোবাসেন? আপনার হাজবেন্ডকে অবশ্যই সবচেয়ে বড় ক্ষতিটা তো এটাই করছেন। একটা কথা বলে অনুষ্ঠানটা শেষ করব। সংসারে হাজবেন্ডের সঙ্গে অশান্তিতে আছেন, সংসারে ওয়াইফের সঙ্গে অশান্তিতে আছেন। সেই অশান্তি লাঘবের জন্যে যদি থার্ড পার্টি কাউকে আশ্রয় দেন, আপনি যদি মনে করেন এতে আপনি শান্তিতে থাকবেন, আপনার চেয়ে বোকা পৃথিবীতে কেউ নাই। থার্ড পার্টি যদি আপনার ফার্স্ট পার্টি হয়, তাহলে আপনি বর্তমানে যার সঙ্গে আছেন তাকে বাদ দেন, আগে বাদ দিয়ে তারপর তার কাছে আপনি যান। এক্সিস্টিং একটা জায়গায় থাকার পরে আপনি সাইডে আরেকজনকে রেখে যদি মনে করেন যে আপনি শান্তিতে থাকবেন, আপনার সেই শান্তি হয়তো বা কিছুদিনের জন্য হয়তো শান্তিকর মনে হবে, বাট ইউ ডোন্ট নো রেজাল্ট কতটা ভয়ানক হইতে পারে এটা আপনি বুঝবেন কিছুদিন পরে। ঠিক আছে, যারা এই শোপের মধ্যে আছেন তারা সিদ্ধান্ত নেন। এক হচ্ছে আপনি আপনার হাজব্যান্ড থেকে বা ওয়াইফ থেকে বের হয়ে যান, যা আপনি সমস্যা ভালো লাগছে না সে বের হয়ে যাওয়া, লাইট আপনার আজে, তারপরে আপনি যা করেন আপনার লাইফ নিয়ে করেন। কিন্তু থাকা অবস্থায় আপনি যেটাকে চিট বলি আমরা, থাকা অবস্থা আপনি সেই জিনিসগুলো করছেন, কি ভয়ানক এগুলো। আমি তো আপনার হাজব্যান্ডকে বলবো যে খুব ভালো মানুষ, শোনেন কিছু মনে করেন না, হ্যাঁ এরকম জিনিস ধরা পড়ে, ভালো মানুষ বলে কীভাবে ভাই আপনাকে বলেন তো? আপনার সামনে আপনার ওয়াইফ ভেগো লাইফ করতেছে, আপনার সামনে আপনার ওয়াইফ ডান্স করে খাওয়াইতেছে,
মেয়ে আপনার এর প্রসঙ্গ আসলে তারপর আপনাকে আর কিছু বলার থাকে না, আপনি এতটুকু দিয়েছেন তো বাকিটুকু এসে করবে না। মানে আমার মন্তব্যগুলো খুব পার্সোনালাইজ হয়ে যাচ্ছে। আমি বরং ইন জেনারেলি বলতে চাই যে কোনো বিপদ পথগামীটা স্বামী খুব আনন্দ দিল, এটা ফলাফলটা খুব ভয়ানক হয়েছে। এই যে আপনার হাজব্যান্ড এত আপনার গায়ে হাত তুলেছে, এত অত্যাচার করেছে, তারপরও তো আপনার হাজব্যান্ড আপনার জীবনে এত বড় ক্ষতি করে নাই, যত বড় ক্ষতি সেই করে দিছে। এটা আমার হাজবেন্ড বলে, প্রতিনিয়তই বলে, আমি তো পারলাম না। এখন বলে সবচেয়ে বড় ক্ষতিটা কার হয়েছে বলেন তো? আমার বাচ্চার আর আমার। বাচ্চা চাই না তো আপনি ওটা তাই করুন, আলবতি কি করবো, আমার বাচ্চা ফেসটা অটো আসছে ভিডিওগুলোতে তৎপর হয়। আপনার বাচ্চার ফেসও আছে, মানে ভিডিও কলে যখন ছিল বাচ্চাটা হয়তো, বাচ্চা তো অল্প বয়স, বাচ্চাটা হয়তো আশেপাশ দিয়ে ঘুরে বেরিয়েছে এবং ভিডিও কল যখন রেকর্ড করেছে ভদ্রলোক তো অবশ্যই না, সে যে রেকর্ড করেছে এবং সেই রেকর্ডের মধ্যেই বাচ্চার ছবিটা অবশ্য চলে আসছে। কত বড় ক্রাইম আপনি চিন্তা করে দেখেন যে একটা বাচ্চা দুনিয়াতে বড় হওয়ার আগেই তাকে সামাজিকভাবে কতটুকু ভয়ঙ্কর হতে পারে একটা মানুষের মানসিকতা। আচ্ছা ভাই, আপনি ভিডিওটা দেখবেন, আমি ধরে নিলাম যার সঙ্গে আপনি সম্পর্কটা করছেন সে সবচেয়ে পৃথিবীর নিকৃষ্টতম মানুষ, আমি আপনার পক্ষ থেকে এই কথাটা বলি, সবচেয়ে নিকৃষ্টতম মানুষ। কিন্তু এই ভিডিওগুলো যখন আপনি ওর আইডিটা নিয়ে বা আইডিটা বানিয়ে যখন আপনি ছেড়েছেন, আপনি আসলে এটা কী প্রমাণ করলেন? আপনি এটা দিয়ে প্রমাণ করতে চাইলেন যে পৃথিবীর সবচেয়ে বড় খারাপ মানুষ, ওর থেকে ওর কয়েকশো গুণ খারাপ মানুষ হচ্ছেন আপনি। আপনার চেহারাগুলো ওখানে দেখা যাচ্ছে এবং নট অনলি দ্যাট, ওর যে ছোটো বাচ্চাটা, সে ছোটো বাচ্চাটাও কিন্তু এই স্ক্রিনশটগুলোর মধ্যে আছে, এই স্ক্রিন রেকর্ডিং ভিডিওগুলোর মধ্যে আছে। মানে মাথায় কি বিন্দুমাত্র সেন্সটুকু কাজ করে না যে একে তো পাপ, আর দ্বিতীয়ত আমি এই পাতের সাক্ষীগুলো রেখে যাচ্ছি। মানে পুরা, মানে এই বাচ্চাটার কী অপরাধ ছিল? সামাজিকভাবে এই বাচ্চারা যখন বড় হবে এগুলো তো কখনো যাবে না ইন্টারনেট থেকে, তখন এই বাচ্চাটার কাছে মা কী জবাব দেবে, বাপ কী জবাব দেবে? বংশানুক্রমে মানে জেনারেশন বাই জেনারেশনই আপনাদের দুইজনের ভুলগুলো তারা ক্যারি করে যাবে। আপনি গল্পটা কেন বললেন বলেন তো? আসলে আমার গল্পটা বলার মেন সেটাই ছিল যে আমি যে এই ভুলটা করছি আর 10টা মেয়ে যেন না করে। ফার্স্টের একদম ছোট থেকে যে ভুল ডিসিশনগুলো নিছে এগুলো যেন না, আমাকে দেখে যেন শিখে। সংসার করতে পারছেন না, এরকম অনেকেই আছেন আমাদের সমাজে আছেন, সংসার থেকে বের হয়ে যাওয়ার কোনো অপরাধ নেই। এই ভুলের পেছনে কিন্তু অনেক একটা ব্যাকগ্রাউন্ড আছে, লাইফে কোনো মেন্টর ছিল না। বাট মেন্টর থাকার পরও যে মানুষের জীবন এত বড় ভুল হয় না এটা কিন্তু না। মেন্টর থাকার পরও ভুল হয়, সাপোর্ট দেওয়ার পরও ভুল হয়, অতিরিক্ত শাসন করে সুন্দরভাবে বড় করার পরও ভুল হয়। এই যে আমি এত কথা বলে যাচ্ছি, এমনও হতে পারে দেখ আমার জীবনও হয়তো এর চেয়েও বড় ভুল আছে। ভুল আমাদের সবারই হয়, কিন্তু এই ভুল থেকে আমরা কি শিখব সেটাই হচ্ছে ফ্যাক্ট। একজনের ভুল থেকে আমরা অন্তত এতটুকু শিখতে চাই যে আল্লাহ